নন্দিনী তার মা নীলিমা দেবী, বাবা অখিলেশ বাবু এবং এক দাদা কৌশিকের সঙ্গে ছোট্ট এক গ্রামে বাস করে। আর তাদের গ্রামটা ছিল স্টেশনের ঠিক কাছেই, যেখান থেকে ট্রেনের আওয়াজ খুব ভালোভাবে শোনা যেত। কিন্তু নন্দিনী তার গরিব বাবা মা এবং দাদার সঙ্গে থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে ওঠে। মা, আমি আর এখানে থাকতে পারবো না। তোমরা কখনো আমাকে ভালো ভালো ড্রেস কিনে দাও না, আর নাইবা আমাকে কখনো ভালো ভালো খাবার কিনে নিয়ে এসে খাওয়াও। প্রত্যেকদিন শাকসবজি খেতে আমার ভালো লাগে না। প্রত্যেকদিন ঘাস পাতা খেতে কি ভালো লাগে বলো? নন্দিনী, তুই এসব কি বলছিস? তুই তো জানিস তোর দাদার রোজগার কেমন, আর এখন জিনিসপত্রের যা দাম, সেই হিসাবে এখন আমাদের জন্য শাকসবজি খাওয়াটাই ঠিক আছে। কারণ এখন যদি তোর জন্য আমি মাংস কিনতে যাই, তাহলে সব টাকা আমার মাংস কিনতে গিয়েই শেষ হয়ে যাবে। ঠিক এই জন্যই, তোমার এরকম চিন্তা ভাবনার জন্যই তো আমাদের বাড়িতে ভালো ভালো কিছু রান্না হয় না। আর তোমরা যদি আমাকে ভালো ভালো খাবার খাওয়াতে, তাহলে আমি নিশ্চয়ই এখানে থেকে যেতাম। কিন্তু এখন আমি বড় হয়ে গেছি, আর আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে পারবো। তাই দেখবে, একদিন আমি তোমাদেরকে ছেড়ে ঠিক চলে যাব। চুপ কর, একদম বেশি উল্টো পাল্টা কথা বলবি না। যা রান্না হয়েছে তাই চুপচাপ খেয়ে নে। তোর বাবা আর দাদা শুনলে কিন্তু কষ্ট পাবে। এভাবেই নীলিমা দেবী তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নন্দিনী তার মায়ের কথা শোনে না। সে মন খারাপ করে স্টেশনে গিয়ে বসে পড়ে। আর এমন সময় সে স্টেশনে একটা ফাঁকা ট্রেন দেখতে পায়, আর সেই ট্রেনের মধ্যে কোনো প্যাসেঞ্জার থাকে না। এমনকি সেই ট্রেনের দরজা জানালা সবই বন্ধ থাকে, যা দেখে নন্দিনী সেই ট্রেনে উঠতে খুবই ইচ্ছা করে। বাবা মা আমাকে কখনো ট্রেনে চড়ায়নি। আমাদের বাড়ির এত কাছে স্টেশন, কিন্তু আমি আজ পর্যন্ত ট্রেনে করে কোথাও যেতে পারলাম না। তাই আজকে আমি এই ট্রেনে উঠবো। এই ট্রেনটা ফাঁকা, তাতে কি হয়েছে? এই ট্রেনে উঠে একবার বসেই দেখি না কেমন লাগে। এই বলে নন্দিনী সেই ট্রেনের মধ্যে উঠে চারিদিক খুব ভালো করে দেখতে থাকে। আর এভাবেই নন্দিনী সেই ট্রেনের মধ্যে বসেই অনেকটা সময় কাটায়। এমনকি কিছুক্ষণের মধ্যে নন্দিনী সেই ট্রেনের সিটের উপর শুয়ে পড়ে। এই ট্রেনের মধ্যে কত আরাম, আর এখানে আমার কথা শোনানোর মতো কেউ নেই। কেন জানি না, আমার ট্রেন ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি ট্রেনে চাপিনি, কিন্তু আজকে প্রথমবার এই বন্ধ ট্রেনে উঠে আমার দারুণ লাগছে। এভাবেই নন্দিনী মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে। আর এমনকি সেদিনের পর থেকে নন্দিনী সেই বন্ধ ট্রেনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাতে শুরু করে। আর এভাবেই নন্দিনী সেই ট্রেনের কামরাকে ভীষণ পরিমাণে ভালোবেসে ফেলে। তাই নন্দিনী মনে মনে সেই ট্রেনের মধ্যেই তার বিয়ের স্বপ্ন দেখতে শুরু করে দেয়। আমি জানি বাবা মা আমাকে নিশ্চয়ই কোনো গরিব ছেলের সঙ্গেই বিয়ে দেবে, কিন্তু আমি বাবা মাকে বলবো আমার বিয়ে দিতে হলে আমাকে এই ট্রেনের কামরার মধ্যেই বিয়ে দিতে। আমি চাই আমার বরযাত্রী যেন এই ট্রেনের কামরার মধ্যেই আসে। দারুণ ব্যাপার হবে। আমার ট্রেন ভীষণ পছন্দ, তাই আমি ট্রেনে বসে বিয়ে করতে চাই। এমনই ভাবনা চিন্তা করে নন্দিনী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন নন্দিনী যখন ট্রেনের মধ্যে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে, এমন সময় তার মা তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। কিরে, তুই এখানে কি করছিস? তাড়াতাড়ি বাড়ি চল। তুই জানিস না সন্ধ্যা হয়ে আসছে? এখনো তুই বাড়ি থাকবি? আর এই ট্রেনের মধ্যে কেন ঢুকেছিস তুই? উফ মা, তুমি এত কথা কেন বলো বলো তো? এই ট্রেনের ভেতর উঠে দেখো একবার, কত শান্তি। সত্যি আমার এই ট্রেনের মধ্যে থাকতে দারুণ লাগে। আমার তো মনে হয় আমি যেন এখানে সারা দিন থেকে যাই, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আমাকে বাড়ি ফিরতে হয়। আচ্ছা মা, আমি একটা কথা বলবো, রাখবে? না, তোর কোনো কথাই আমি রাখতে পারবো না, কারণ তোর সব সময় বড়লোকি জিনিস চাই। আর আমি জানি তুই আবার আমার কাছ থেকে কোনো নতুন জিনিস চেয়ে বসবি। তাই আমি তোর কোনো কথাই রাখতে পারবো না, কারণ আমার কাছে এখন টাকা নেই। উফ মা, তুমি আমার কথাটা শোনো না। তুমি আর বাবা আমার জন্য পাত্র দেখছো তো? ঠিক আছে, তোমরা দেখো। আমি তোমাদের পছন্দ করা পাত্রকেই বিয়ে করব। কিন্তু মা, আমি ট্রেনের কামরার মধ্যে বিয়ে করতে চাই। মানে এই ট্রেন ঘরে বিয়ে করতে চাই। বিয়ের কটা দিন আমরা এই ট্রেনের মধ্যে থাকবো, আর আমার বিয়ের সব অনুষ্ঠানগুলো এই বন্ধ ট্রেনের মধ্যেই হবে। দারুণ হবে, তাই না মা? আমার বিয়েটা যদি এই ট্রেনের মধ্যে হয়, তাহলে কিন্তু আলাদা করে আমাদেরকে ম্যারেজ হল বুক করতে হবে না। আর এমনিতেও আমাদের বাড়িটা তো খুব ছোট। নন্দিনীর কথা শুনে তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই নন্দিনীকে সে বকাবকি করতে করতে বাড়িতে নিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু নন্দিনীর মাথা থেকে ট্রেন ঘরে বিয়ে করার ভূত কিছুতেই নামতে চায় না, যার ফলে নন্দিনী প্রত্যেকদিন তার বাবা মা এবং দাদাকে বিরক্ত করতে শুরু করে। নন্দিনী, তুই আমার মাথার কাছে একদম বকবক করবি না, বুঝেছিস? ট্রেনের মধ্যে কখনো কারোর বিয়ে হয়, আর তাছাড়াও এই ট্রেনটা তো বন্ধ অবস্থায় পড়ে থাকে।
তুমি বাবাকে একবার বলে দেখো না, ওই ট্রেনের মধ্যে তো কোনো প্যাসেঞ্জার যাতায়াত করতে পারি না। ওই ট্রেনটা খারাপ হয়ে অনেক দিন ধরে পড়ে আছে। তাই আমরা যদি বিয়ের সব অনুষ্ঠান ওই ট্রেনের মধ্যেই আয়োজন করি তাহলে কিন্তু খুব ভালো হবে, আমাদের কোনো সমস্যাই হবে না, খুব ভালো লাগবে মা, একেবারে ইউনিক ভাবে আমার বিয়ে হবে। নন্দিনীর মুখে এমন কথা শুনে তার দাদা কৌশিক বলে, এই নন্দিনী, বাবা তোর জন্য একটা অনেক দরিদ্র ছেলে দেখেছে, সে তোকে কোনোভাবে বিয়ে করে নিয়ে চলে যাবে। আর তুই যে ট্রেনেতে বিয়ে করবি বলছিস না, ওখানে তো কোনো বিয়েই হয় না। দাদার মুখে এমন কথা শুনে নন্দিনী খুবই রেগে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। কিন্তু একদিন হঠাৎই নন্দিনী যখন বাজারে যায় তখন তার সঙ্গে এক সুন্দর সুপুরুষের দেখা হয়, যার নাম ছিল নিমাই। হাই, আমি এখানে নতুন এসেছি আর আমি এখানকার কোনো কিছু বুঝতে পারছি না। আমি স্টেশনেই কাজে এসেছি। আসলে আমি তো এখানে কাউকে চিনিও না, তাই ভাবলাম আপনার থেকে একটু সাহায্য নেওয়া দরকার। নিশ্চয়ই, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন। আমি এখানেই থাকি, তাই এখানকার সবকিছুই আমি জানি। আর কিছুটা দূরেই কিন্তু আমার বাড়ি। ও, তাহলে তো খুবই ভালো। এখানে যখনই আমার কোনো কিছু প্রয়োজন পড়বে তখনই আমি তোমাকে ফোন করে ডেকে নেব। এই নাও, এটা হলো আমার নাম্বার। আরে তুমি এটা কি করছো? আমি কিভাবে তোমার ফোন নাম্বারে ফোন করতে পারবো? কারণ আমার কাছে তো ফোন নেই। আমার বাবা মা এতই গরিব, আমাকে একটা স্মার্টফোন পর্যন্ত কিনে দিতে পারে না। তাই আমি তোমার কোনো নাম্বারেই ফোন করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে প্রতিদিনই এখানে এসে আমার সঙ্গে দেখা করে নিও, আর আমিও সময় মতো চলে আসবো এখানে। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই নন্দিনীর সঙ্গে নিমাইয়ের খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আসলে নিমাই রেল স্টেশনের কাজের সঙ্গে যুক্ত ছিল, আর যেহেতু সেই স্টেশনে থেকেই নিমাইকে কিছুদিন কাজকর্ম করতে হয়, তাই মাঝে মধ্যেই নন্দিনীর সঙ্গে নিমাইয়ের দেখা হয়। আর তারা একে অপরের সঙ্গে গল্প গুজব করে এবং সময় কাটায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এরই মধ্যে নিমাই নন্দিনীকে পছন্দ করে ফেলে। নন্দিনী দেখো, এটা তো আমার অনেক আগেই বলে দেওয়ার কথা, কিন্তু হ্যাঁ, আমি হয়তো একটু লেট করে ফেললাম, আর তার জন্য আমি ক্ষমা চেয়েও নিচ্ছি। অ্যাকচুয়ালি তোমাকে আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে, আর আমি তোমাকে বিয়েও করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ নিমাই, আসলে তোমাকে আমারও খুব ভালো লাগে, আর আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। কিন্তু সেটার জন্য তোমাকে আমার বাবা মায়ের সঙ্গে আর দাদার সঙ্গে কথা বলতে হবে। আমি কিছু এই মুহূর্তে বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার মা বাবা দাদাকে রাজি করিয়ে নেবো। আর হ্যাঁ নন্দিনী, তুমি আমার বাড়ির বৌমা হয়ে গেলে তোমার কোনো অসুবিধা হবে না, কারণ আমার অনেক বড় বাড়ি আছে, আর তার সাথে সেখানে সমস্ত প্রয়োজনীয় জিনিসও আছে। আর সেখানে গিয়ে তুমি একেবারে অবাক হয়ে যাবে। হ্যাঁ, অবাক তো হবই, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। আসলে আমি এই বন্ধ ট্রেন ঘরটার মধ্যে বিয়ে করতে চাই। ছোটবেলা থেকে আমি ট্রেনের আওয়াজ শুনে বড় হয়েছি, আর এই ট্রেন ঘরের মধ্যে একা একা সময় কাটাতে আমার দারুণ লাগে। তাই আমি চাই আমার বিয়ের বরযাত্রী যেন এই ট্রেন ঘরের মধ্যেই আসে। কি, তোমার আবার ট্রেন ঘরে বিয়ে করার ইচ্ছা? ঠিক আছে, আমি তোমার ইচ্ছাটা নিশ্চয়ই পূরণ করবো। আমি সমস্ত বরযাত্রীকে নিয়ে ট্রেনে করেই আসবো, আর তুমিও ট্রেনেতেই থাকবে, কেমন? আর সে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, এখানকার স্টেশন মাস্টারের সঙ্গে আমি কথা বলে নেবো। নিমাইয়ের কথা শুনে নন্দিনী খুশিতে লাফালাফি করতে শুরু করে দেয়, কারণ এতদিনে নন্দিনীর ইচ্ছা পূরণ হতে চলেছে। যার ফলে নন্দিনী খুশি মনে বাড়িতে ফিরে যায়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই নিমাই নন্দিনীর পরিবারের কাছে এসে নন্দিনীকে বিয়ের প্রস্তাব দেয়। আর নিমাইয়ের মুখে এমন কথা শুনে নন্দিনীর পরিবার প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ নিমাইকে নন্দিনীর পরিবার খুবই পছন্দ করে। মা, তোমরা তো আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছিলে না, তাই আমি নিজেই নিমাইকে পছন্দ করে নিলাম। দেখেছো তো নিমাই কত বড় লোক, ওর কাছে কত টাকা পয়সা আছে, ওর সুন্দর সুন্দর বাড়ি গাড়ি সব আছে। যেখানে গেলে আমি খুব সুখে থাকবো, অনেক শান্তিতে থাকবো। আর মা, তুমি কি জানো, নিমাই আমার ইচ্ছাটাও পূরণ করবে বলেছে। ও বলেছে ট্রেন ঘরেই আমার বরযাত্রী নিয়ে আসবে। সত্যি আমি আজকে ভীষণ খুশি। সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে, আর তুই এবার নিমাইয়ের মাথাটাও খারাপ করে ফেলেছিস। যা ইচ্ছা হয় কর, আমার কিছু বলার নেই। উফ মা, কিছু হবে না, তুমি এখন এসব নিয়ে ভাবনা চিন্তা করো না তো। এখন আমাকে বিয়ের লেহেঙ্গা কিনে দাও। আমার কিন্তু খুব সুন্দর ভারী দামি লেহেঙ্গা চাই। আমি কিন্তু গরিবদের মতো লেহেঙ্গা পরবো না, আগেই বলে দিচ্ছি। আচ্ছা, গরিবদের মতো লেহেঙ্গা পরবি না, তাহলে গরিবদের মতো তুই ট্রেন ঘরে বিয়ে করতে চাইছিস কেন? নিমাইকে বল না বিয়ের জন্য একটা বড় ম্যারেজ হল বুক করে দিতে, তাহলে আমাদের আত্মীয় স্বজন দেখে খুবই খুশি হবে। তুই শুধু শুধু এরকম ট্রেন ঘরে বিয়ে করার চিন্তা ভাবনা ছেড়ে দে, কারণ নিমাই এত বড় লোক, তোদের বিয়েতে এখন আর টাকা পয়সার কোনো সমস্যা হবে না। নীলিমা কিছুতেই তার মায়ের কোনো কথা শুনতে চায় না। সে জেদ ধরে বসে থাকে, যাই হয়ে যাক না কেন সে ট্রেন ঘরের মধ্যেই বিয়ে করবে। তাই নন্দিনী তখনই নিমাইকে ফোন করে আর বিয়ের কেনাকাটা করার জন্য নিমাইয়ের সঙ্গে শপিং মলে চলে যায়, যেখান থেকে নন্দিনী তার বিয়ের জন্য খুবই দামি দামি জিনিসপত্র কেনাকাটা করে। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। এমনকি নন্দিনী তার বিয়েতে মেকআপ করার জন্য একজন বড় মেকআপ আর্টিস্টকে বুক করে, আর সেটা যাবতীয় খরচ নিমাই দেয়।
দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে আর নন্দিনী এবং নিমাইয়ের বিয়ের দিন এগিয়ে আসে। এরই মধ্যে নন্দিনী এবং নিমাই সেই বন্ধ ট্রেনের কামরা সাজানোর কাজ শুরু করে দেয় আর নন্দিনীর পরিবারও তাতে সাহায্য করে। এই এদিকে ফুলগুলো সাজা, ট্রেনে এত কম ফুল লাগালে চলবে নাকি? আমার মেয়েটা যদি এগুলো একবার দেখে না তোদেরকে অনেক বকতে শুরু করে দেবে, তাই তোরা ভালো করে চারিদিকে ফুলগুলো লাগিয়ে দে, বুঝেছিস? বাবা তুমি রান্না বান্না গুলো দেখেছো? আমাদের কিছু আত্মীয় স্বজনরা তো চলে আসবে আর কিছু পাড়া প্রতিবেশীরাও তো আজকে থেকে চলে আসবে মনে হয়। তাদের জন্য তো আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। জানি না আর কতদিনের পরের কাছে হাত পাতবো। নিমাই ছিল বলে আজ এত খরচের হাত থেকে বেঁচে গেলাম। যাই বলিস না কেন, নিমাই ছেলেটা কিন্তু খুবই ভালো। নন্দিনীর সব ইচ্ছা পূরণ করছে। নন্দিনীর অনেক দিনের ইচ্ছা ছিল ট্রেন ঘরে বিয়ে করা। অন্য কোনো ছেলে থাকলে এরকম ইচ্ছা কখনোই মেনে নিত না, কিন্তু নন্দিনীকে ছেলেটা খুব পছন্দ করে বলেই নন্দিনীর সব বাচ্চামি মেনে নিচ্ছে। মা, এতক্ষণে তুমি তাহলে বুঝতে পারলে যে নিমাই আমাকে কতটা পছন্দ করে? আসলে কি জানো তো মা, আমি চাই আমার বিয়েটা যেন একেবারে অন্যরকম ভাবে হয়। সবাই তো ম্যারেজ হলে বড় বড় ব্যাংকুয়েট হলে বিয়ে করে, কিন্তু আমি এসব করতে চাই না। আর ম্যারেজ হল বুক করতে গেলেও তো শুধু শুধু অনেক টাকা খরচ হবে, কি দরকার? আর এখন যখন ফ্রিতেই আমার বিয়ের কাজ মিটে যাচ্ছে, তাহলে তোমরা বেকার বেকার আর টেনশন করো না, দেখবে সব ঠিক হবে। এভাবেই দেখতে দেখতে নন্দিনীর বিয়ের সমস্ত আয়োজন হয়ে যায়। আর পরের দিন থাকে নন্দিনী এবং নিমাইয়ের বিয়ের দিন। সেদিন সকলেই প্রচন্ড পরিমাণে আগ্রহী ছিল, কারণ প্রথমবার কেউ ট্রেনের কামরার মধ্যে বরযাত্রী আসতে দেখবে। তাই সবাই একেবারে হা করে ট্রেনের দিকে তাকিয়ে থাকে। এমনকি সেই এলাকার লোকাল বাসিন্দারা ভিড় করে ট্রেনের কামরার সামনে দাঁড়িয়ে থাকে। তারা সবাই নন্দিনী এবং নিমাইয়ের বিয়ে দেখার জন্য একেবারে পাগল হয়ে ওঠে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ট্রেনে করে নন্দিনীর বরযাত্রী চলে আসে। আর সে ট্রেন কামরার মধ্যেই নিমাই এবং নন্দিনীর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এবার তো তোমার বিয়ে হয়ে গেল এই ট্রেনের ঘরেতে। নন্দিনী, এবার তুমি খুশি তো? হ্যাঁ নিশ্চয়ই, আমি খুশি হব না কেন? আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম ট্রেনের কামরার মধ্যে বিয়ে করার। আজকে আমার স্বপ্ন পূরণ হলো। এবার আমি ট্রেনে করে শ্বশুর বাড়িতে যাব। তোমাকে অনেক ধন্যবাদ নিমাই, আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য। আমি জানি আমি একটু অদ্ভুত রকমের, কিন্তু তুমি যে আমার সব আবদার মেনে নিচ্ছ, এটা দেখেই আমি খুব খুশি। এভাবেই বিয়ের পর নন্দিনী নিমাইয়ের সঙ্গে ট্রেনে করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর বিয়ের পর নন্দিনী নিজের মতো করে সংসার গোছাতে শুরু করে দেয়। এমনকি সে যখন ইচ্ছে ট্রেনে করে নিজের মায়ের বাড়িতে আসে আর বেশ কিছুদিন বাবা মায়ের সঙ্গে সময় কাটিয়ে আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। নিমাই, তুমি কিন্তু আমাকে এবার ট্রেনে করে কোথাও ঘুরতে নিয়ে চলো। আসলে আমি ট্রেনে করে লং জার্নি করতে চাই। আমার ট্রেন ভীষণ পছন্দ, তুমি তো এটা জানোই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের হানিমুনের জন্য আমরা সিমলা, মানালি, কাশ্মীর সবকিছু ট্রেনে করে ঘুরে আসবো তোমাকে নিয়ে, কেমন? নিমাইয়ের মুখে এমন কথা শুনে নন্দিনী খুবই খুশি হয়, কারণ নন্দিনী এর আগে কখনো দূরে কোথাও ঘুরতে যায়নি। তাই কিছুদিনের মধ্যেই সিমলা, মানালি এবং কাশ্মীরে ঘুরতে যাওয়ার জন্য নন্দিনী এবং নিমাই ট্রেনে উঠে পড়ে। আর এভাবেই দীর্ঘ 2-1 দিন ট্রেনে জার্নি করার পর নন্দিনী এবং নিমাই দুজনে সিমলা, মানালিতে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে তারা দুজনে খুবই আনন্দ করে। কবিতার খুব ছোটবেলা থেকেই পেটের সমস্যা ছিল। বাইরে যে কোনো ফাস্টফুড অথবা রিচ খাবার খেলেই তার লুজ মোশন শুরু হয়ে যেত। এটা তার জীবনের একটা বড় সমস্যা ছিল ঠিকই, কিন্তু সেই সঙ্গে বাইরের ফাস্টফুড এবং রিচ খাবার তার ফেভারিট ছিল। তাই তার মা যতটা সম্ভব তাকে উল্টোপাল্টা খাবার খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করত। কিন্তু কবিতা যখন স্কুলে থাকতো, সে তাদের স্কুলের ক্যান্টিন থেকে টিফিন টাইমে ফাস্টফুড কিনে খেত। এমনই একদিন টিফিন টাইমের পর কবিতা ক্লাস করছিল, তখনই হঠাৎ করে তার ভীষণ পরিমাণে পেট গুড়গুড় করে ওঠে। ম্যাডাম, আমি একটু ওয়াশরুমে যাব ম্যাডাম। হ্যাঁ যাও, তাড়াতাড়ি চলে আসবে, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করছি। ম্যাডামের কথা শুনে কবিতা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় এবং পেট হালকা করে। আহ শান্তি, জোরে পটি পাওয়ার পর পটি করে খুব আরাম পাওয়া যায়। পেট হালকা করে কবিতা আবার ক্লাসে ফিরে আসে, কিন্তু 5 মিনিট পর তার আবার পেট গুড়গুড় করে। সে আবার ক্লাসের ম্যাডামের কাছে ওয়াশরুমে যাওয়ার জন্য পারমিশন চায়। ম্যাডাম, আমি কি আর একবার বাইরে যেতে পারি? কবিতার কথা শুনে এবার তাদের ম্যাডাম খুব রেগে যায়। 5 মিনিটের মধ্যে কতবার যেতে হয়? আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পড়াচ্ছি, এখন আর কাউকেই বাইরে যেতে দেওয়া হবে না। তাছাড়া এর আগের পিরিয়ডটাই তো টিফিন পিরিয়ড ছিল। টিফিন পিরিয়ডের পরে কাউকেই তো বাইরে অ্যালাউ করা হয় না। চুপচাপ জায়গায় বসো। এবার কি করি? আমার তো খুব জোরে পটি পেয়েছে, আমার তো খুব জোরে পেট ব্যথা করছে। ম্যাডাম তো ওয়াশরুমেও যেতে দিচ্ছে না। এ তো মহা বিপদে পড়লাম আমি। কবিতা তার জায়গায় বসে কোনো রকমে পটি চেপে রাখার চেষ্টা করে।
সে নিজের অজান্তেই একটা পাদ মারে, সেই সঙ্গে অল্প একটু পটি বাইরে বেরিয়ে আসে। এ বাবা, আমি তো পটি করে ফেলেছি, আমার স্কার্টে পটি লেগে গেছে, আমি তো এবার কিছুতেই উঠে দাঁড়াতে পারবো না, এবার কি হবে? কবিতা পটি করার পর আর কিছুতেই তার জায়গা থেকে নড়াচড়া করে না। একের পর এক ক্লাস হয়ে যাওয়ার পর তাদের স্কুল ছুটি হয়ে যায়। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরও সে তার জায়গায় চুপ করে বসে থাকে। তখনই সেখানে কবিতার বন্ধু মিমি আসে। কি রে, তুই এখনো এখানে বসে আছিস কেন? স্কুল তো ছুটি হয়ে গেছে, তুই কি এখনো ক্লাস করবি? চল তাড়াতাড়ি বাইরে চল, না হলে সিকিউরিটি কাকু তোকে তালা দিয়ে চলে যাবে। না না, আমি এখন বাড়ি যাব না, আমাকে ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। কবিতার কোনো কথা না শুনে মিমি তার হাত ধরে জোর করে টানতে টানতে ক্লাসের বাইরে বের করে নিয়ে আসে। তারা দুজনে স্কুলের বাইরে বেরিয়ে এলে তাদের ক্লাসের দুটো ছেলে রোহান এবং চিন্টু পেছন থেকে কবিতার স্কার্ট দেখে খুবই জোরে জোরে হাসতে থাকে, কারণ তার স্কার্টে হলুদ দাগ লেগেছিল। ওই দেখ সবাই, কবিতা স্কুল ড্রেসে পটি করে ফেলেছে, দেখ দেখ সবাই দেখ, ইস স্কার্ট পুরো হলুদ হয়ে গেছে, ছি কি নোংরা মেয়ে, ছি 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 কি বিচ্ছিরি ব্যাপার। এ বাবা, কি বাজে গন্ধ, ছি, মনে হচ্ছে কোথাও কোনো জানোয়ার মরে গেছে, মারাত্মক বাজে গন্ধ আসছে। কবিতা এই শুনে ভীষণ লজ্জা পেয়ে যায়। মিমি ভালো করে কবিতা স্কুল ড্রেসটা পর্যবেক্ষণ করার পর বলে, এ বাবা, ছি, তুই ক্লাসরুমে বসে পটি করেছিস, ছি, আমি তোর হাত ধরে তোকে ক্লাসরুম থেকে বাইরে নিয়ে এলাম, আবার তোর সাথে আমি বাড়ি যাচ্ছিলাম, আমি তোর সাথে আর কোনোদিনও মিশবো না, ছি, তুই খুব নোংরা মেয়ে। এই বলে মিমিও সেখান থেকে চলে যায়। কবিতা তাড়াতাড়ি করে দৌড়ে বাড়ি চলে আসে। সে কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, আমি আর ওই স্কুলে কোনোদিনও যাব না, ওই স্কুলটা খুব খারাপ, ওখানে কোনো পড়াশোনা হয় না, ওখানকার ম্যাডাম স্টুডেন্ট সবাই খারাপ, কোনো ক্লাস হয় না, বাচ্চারা সারাদিন হই হুল্লোড় করে, আমাকে ভালো স্কুলে ভর্তি করে দাও। এভাবেই কবিতা তার স্কুলের নামে অনেক বাজে বাজে কথা বলে। কবিতার কথা তার বাবা মা খুব সহজেই বিশ্বাস করে ফেলে, কারণ কবিতা সত্যি সত্যি পড়াশোনাতে খুবই ভালো ছিল। তাই তারা কয়েকদিনের মধ্যেই তাদের মেয়েকে একটা নামি দামি প্রাইভেট স্কুলে ভর্তি করে দেয়। কবিতা নতুন স্কুলে ভর্তি হয়ে খুবই খুশি ছিল, কারণ ওই স্কুলটা দেখতে যেমন সুন্দর ছিল, সেই সঙ্গে ওই স্কুলের ক্যান্টিনটাও ভীষণ ভালো ছিল। কবিতা প্রত্যেকদিন ওই স্কুলের ক্যান্টিন থেকে নানান রকম খাবার খাওয়া শুরু করে। এরকমই একদিন হঠাৎ করে তার পেট খারাপ করে। সে ম্যাডামের কাছ থেকে অনুমতি নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়াশরুমে চলে যায়। ম্যাডাম তো আমাকে দুবার করে ওয়াশরুমে আসার পারমিশন দিয়েছে, কিন্তু ম্যাডাম বলেছে তৃতীয়বার আমাকে আর ওয়াশরুমে আসতে দেবে না। আমার তো পেট আবার গুড়গুড় করছে, কিছুক্ষণ পর আমার আবার পটি পেয়ে যাবে, এবার আমি কি করব? কবিতা কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তার স্কুলের পাশেরই একটা দোকানে যায় এবং সেখান থেকে একটা ডাইপার কিনে নিয়ে এসে পরে নেয়। ডাইপার পরে সে তার ক্লাসরুমে এসে বসে পড়ে। সত্যি সত্যি কিছুক্ষণ পর কবিতার আবার ভীষণ জোরে পটি পায়। আমি তো ডাইপার পরে আছি, আমি প্যান্টে পটি করে দিলেও আমার কোনো সমস্যা হবে না, আমার স্কুল ড্রেস খারাপ হবে না, আর কেউ কিছু বুঝতেও পারবে না। এই বলে কবিতা পটি করে ফেলে। ডাইপার পরে থাকায় কোনো সমস্যা না হলেও পটির গন্ধকে আটকে রাখা তার পক্ষে সম্ভব ছিল না। ক্লাসের সকলের নাকেই খুবই বাজে দুর্গন্ধ যেতে থাকে। ক্লাসের বাচ্চারা নাকে হাত দিয়ে বসে থাকে। গন্ধটা সবার নাকে গেলেও কেউ কিছু ধরতে পারে না যে গন্ধটা কোথা থেকে আসছে। ক্লাসরুমে সকলকে এরকম পরিস্থিতিতে দেখে কবিতা মনে মনে ভীষণ আনন্দ পায়। আমি একটা দারুণ আইডিয়া খুঁজে বের করেছি, আমি যত ইচ্ছা ক্যান্টিন থেকে ফাস্ট ফুড খেতে পারবো আর ডাইপার পরে ক্লাসে বসে বসে পটিও করতে পারবো। সবাই গন্ধ পেলেও কেউ কিছু বুঝতেই পারবে না যে আমি ক্লাসে বসে পটি করেছি। এরকম ভাবেই সময় কাটতে থাকে। তাদের ক্লাসের বল্টুর সঙ্গে কবিতার খুব ভালো বন্ধুত্ব হয়। কবিতা তার সঙ্গে স্কুলে যাওয়া আসা শুরু করে। একদিন স্কুল ছুটির পর তারা দুজনে একসঙ্গে হেঁটে যাচ্ছিল। তখনই কবিতার পুরানো স্কুলের দুজন বন্ধু তাকে দেখতে পায়।
ওই দেখ কবিতা আমাদের স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে। আগে আমাদের স্কুল ড্রেস তো সাদা ছিল, কিন্তু ও তো স্কুল ড্রেস হলুদ করে ফেলতো। আমরা সবাই বুঝে যেতাম বলে ও এবার হলুদ রঙের ড্রেস পরা স্কুলে ভর্তি হয়েছে, যাতে ওর ড্রেস হলুদ হয়ে গেলেও কেউ বুঝতে না পারে। রোহানের কথা শুনে কবিতা খুব ভয় পেয়ে যায়। ওই ওরা তোকে কি বলছে রে? আমি ওদের কথা তো কিছুই বুঝতে পারলাম না। কি সব স্কুল ড্রেস হলুদ হয়ে যাওয়ার কথা বলছে? আরে কিছু না, তুই বাদ দে তো। ওরা ভীষণ বাজে ছেলে, ওদের সঙ্গে একদম কথা বলতে যাবি না তুই। ওরা আমাকে আগে স্কুলে খুব বিরক্ত করতো, সেই জন্যই তো আমি স্কুলটা ছেড়ে দিয়েছি। কবিতা এরকমই বল্টুকে ভুলভাল বুঝিয়ে দেয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। কবিতা প্রত্যেকদিন টিফিনের সময় স্কুলের ক্যান্টিন থেকে এগরোল, চাউমিন, মোমো, বার্গার ইত্যাদি খাবার খেত, আর টিফিনের পর ডাইপার পরে ক্লাসরুমে বসে পড়তো। এর ফলে প্রত্যেক দিনই টিফিনের পরের ক্লাসগুলোতে তাদের ক্লাস থেকে খুবই বাজে দুর্গন্ধ বেরোনোর ফলে সবাই অতিষ্ঠ হয়ে ওঠে। একদিন ম্যাডাম খুবই বিরক্ত হয়ে বলে, প্রত্যেকদিন টিফিনের পর থেকে তোমাদের ক্লাসে এত বাজে গন্ধ কোথা থেকে আসে বলো তো? কে এত বাজে গন্ধ ছড়াচ্ছে? এত বাজে গন্ধের মধ্যে ক্লাস নেওয়া সম্ভব নয়, আমি আজকে গেলাম। এই বলে ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে পড়ে। এরকমই কিছুদিন কাটে। একদিন কবিতা যখন তাদের স্কুলের পাশের দোকান থেকে ডাইপার কিনছিল, তখন বল্টু তাকে দেখে ফেলে। এই দেখে বল্টু খুবই অবাক হয়। কবিতা ডাইপার কিনছে কেন? ডাইপার তো বাচ্চারা পরে, দেখি তো ও ডাইপারটা নিয়ে কি করে। বল্টু লুকিয়ে লুকিয়ে কবিতাকে ফলো করতে থাকে। সে দেখে যে কবিতা ডাইপারটা নিয়ে ওয়াশরুমের মধ্যে ঢুকে যায়। এই দেখে বল্টু খুব ভালো মতোই বুঝতে পারে যে কবিতাই তাদের ক্লাসরুমে দুর্গন্ধের মূল কারণ। কবিতা যাতে বল্টুকে দেখে না ফেলে, সেজন্য বল্টু তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে আসে। বল্টু প্রত্যেক দিনই কবিতার পাশেই বসতো, কিন্তু কবিতার ডাইপার পরার ব্যাপারটি জেনে যাওয়ার পর বল্টু আর তার পাশে বসে না। সে তার সিট পরিবর্তন করে কবিতার থেকে দূরে অন্য জায়গায় গিয়ে বসে। কিছুক্ষণ পর সেখানে কবিতা এসে বলে, এই বল্টু, তুই তো আমার পাশে বসেছিলিস, তুই হঠাৎ করে ওখানে উঠে চলে গেলি কেন? আয় না, আমার পাশে এসে বস, আমরা দুজনে খুব ইন্টারেস্টিং একটা গেম খেলবো। আয় না রে, আয়। না, চুপ কর, আমি তোর পাশে আর কোনোদিনও বসবো না। বল্টুর আবার কি হলো? বল্টু কি জেনে গেল নাকি যে আমি ডাইপার পরি? না না, বল্টু কিভাবে জানবে? উফ, আজকে আমার বড্ড পেট ব্যথা করছে। সেদিন কবিতা বড্ড বেশি উল্টোপাল্টা খাবার খাওয়ার ফলে তার অতিরিক্ত পরিমাণে লুজ মোশন হতে থাকে, আর সেই জন্য সেদিন ক্লাসরুমে অন্যান্য দিনের তুলনায় দুর্গন্ধ অনেক বেশি ছিল। সেদিনকে তাদের ক্লাসে লিপিকা ম্যাডাম দুর্গন্ধ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই নিয়ে ক্লাসের বাচ্চারা সবাই হইচই শুরু করে দেয়। কয়েকজন বাচ্চা গিয়ে তাদের অন্যান্য টিচার এবং হেড স্যারকে ডেকে নিয়ে আসে। সত্যিই তো তোমাদের ক্লাসরুম থেকে ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে। কোত্থেকে আসছে গন্ধটা? স্কুলের আশেপাশে টোটালটাই তো খুব পরিষ্কার রাখা হয়, প্রত্যেকদিন ব্লিচিং পাউডারও ব্যবহার করা হয়, তারপরে এই গন্ধ আসছে কোথা থেকে? জানি না স্যার, আমাদেরও এসব আর ভালো লাগছে না। স্যার, আমি জানি এই গন্ধটা কোথা থেকে আসছে। এই গন্ধের সৃষ্টিকর্তা হলো কবিতা। কবিতা ডাইপার পরে প্রত্যেকদিন ক্লাসরুমে বসে বসে পটি করে। আমি ওকে আজকেই আমাদের স্কুলের পাশের দোকান থেকে ডাইপার কিনে পড়তে দেখেছি। ওর জন্যই আমাদের ম্যাডামের আজকে এই অবস্থা হয়েছে। মার খাবি বলছু, একদম মিথ্যা কথা বলবি না বলে দিলাম। আমি ডাইপার পড়তে যাব কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? স্যার, বল্টু মিথ্যা কথা বলছে। বল্টু খুব বাজে ছেলে। আমি ক্লাস টেস্টে বেশি নাম্বার পেয়েছি বলে ও আমার উপর সন্দেহ করছে। তুই আমাদের থেকে বেশি নাম্বার পাসনি, বরং আমি তোর থেকে বেশি নাম্বার পেয়েছি। আর আমি মিথ্যে কথা বলবো কেন? আমি নিজেই দেখেছিলাম তোকে ডাইপার নিয়ে ওয়াশরুমের মধ্যে ঢুকতে, আর এমনকি আমি তোকে ডাইপারের প্যাকেটটাও ডাস্টবিনের মধ্যে ফেলতে দেখেছি। ম্যাডাম, আপনারা কেউ কবিতাকে সার্চ করুন, আপনারা চেক করে দেখুন কবিতা এখনো ডাইপার পরে আছে। বল্টুর কথা শুনে কবিতা ভীষণ ভয় পেয়ে যায়। তাকে কেউ কিছু বলার আগেই সে ভীষণ জোরে জোরে কাঁদতে থাকে এবং সকলের সামনে সমস্ত কিছু স্বীকার করে। সেই মুহূর্তে হেড স্যার সবার আগে দীপিকা ম্যাডামকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পরের দিন কবিতার বাবা মাকে স্কুলে ডাকার পর হেড স্যার তাদেরকে অনেক আজে বাজে কথা শোনায়। সেই সঙ্গে কবিতাকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হয়। কবিতা বাড়িতে গিয়ে ভীষণ পরিমাণে কান্নাকাটি করে। এখন আর কেঁদে কি হবে? সব তো তোর জন্যই হয়েছে। এতদিন ধরে তুই বাইরের খাবার খাচ্ছিস, আমরা কিছু জানতেই পারলাম না। তোর এত সাহস, তুই ডাইপার পরে স্কুলের ক্লাসরুমে বসে থাকিস? তোর সঙ্গে এরকমই হওয়া উচিত ছিল। ঠিক হয়েছে, তুই আর কখনোই কোনো স্কুলে ভর্তি হতে পারবি না, এটাই তোর শাস্তি।
এরকম বলো না মা, আমি আর কখনোই বাইরের খাবার খাবো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা অন্য স্কুলে ভর্তি করে দাও। আমি আর কখনো এরকম করব না। আমি সত্যি বলছি, আমি ভুল করেছি। আমি মন দিয়ে পড়াশোনা করতে চাই। বাধ্য হয়ে কবিতার বাবা মা তাকে আবার অন্য স্কুলে ভর্তি করে, কিন্তু কবিতা আর কখনোই বাইরের উল্টোপাল্টা খাবার খেয়ে নিজের শরীরের ক্ষতি করে না। নিজের শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি সে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এই দেখে কবিতার বাবা মা খুবই খুশি হয়।